একটি স্বাধীন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান ও পাওয়ারের প্রতীক রাষ্ট্রপতির পদ। আপনি কি জানেন, বাংলাদেশের ইতিহাসে বঙ্গভবনের এই ক্ষমতাশীল আসনে বসা ২২ জনের মধ্যে ১৭ জনই তাদের মেয়াদ শেষ করতে পারেনি। কেউ নিখোঁজ হয়েছেন সামরিক অভ্যুত্থানে, কেউ প্রাণ হারিয়েছেন গুলিতে, কাউকে আবার মাঝরাত্রে পদত্যাগপত্রে সই করতে হয়েছে, আর কেউ বা দলীয় রাজনীতির চাপে বলির পাঁঠা হয়েছেন। মাত্র ৪ জন রাষ্ট্রপতি তাদের ৫ বছরের মেয়াদ পূর্ণ করতে পেরেছিলেন। কেন এ পদে বসলেই শুরু হয় অলিখিত অভিশাপ ও রাজনৈতিক সিঁদুরে মেঘ? সাম্প্রতিক ২০২৬ সালের ২৪শে জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ এবং মেজরের দায়িত্ব নেওয়ার পেছনে আসল খেলাটাই বাকি। ভিডিওটি টেনে না দেখে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমরা বঙ্গভবনের এমন কিছু ক্ষমতার রাজনীতি আর পর্দার পেছনের গল্প বলবো, যা হয়তো বাংলাদেশের ইতিহাস বইয়েও এভাবে কখনো পাননি। গল্পটা শুরু করে সবচেয়ে বিস্ময়কর তথ্য দিয়ে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ২২ জন বঙ্গভবনে ঢুকেছেন, কিন্তু মাত্র ৪ জন সসম্মানে ৫ বছর পূর্ণ করে বের হতে পেরেছেন। তারা কারা? আব্দুর রহমান বিশ্বাস, ১৯৯১ থেকে ১৯৯৬, যিনি ১৯৯৬ সালে সেনা প্রধানের একটি অভ্যুত্থান চেষ্টা একাই সাহসী সিদ্ধান্ত নিয়ে নস্যাৎ করে দিয়েছিলেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, ১৯৯৬ থেকে ২০০১, যিনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কোনো রাজনৈতিক চাপের কাছে মাথা নোয়ায়নি। অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, ২০০২ থেকে ২০০৯, যিনি সংঘাতের মাঝে জরুরি অবস্থা ও রাজনৈতিক অচলাবস্থার কারণে বাড়তি সময় বঙ্গভবনে থাকতে বাধ্য হন। মোহাম্মদ আব্দুল হামিদ, ২০১৩ থেকে ২০২৩, যিনি তার অনন্য রাজনৈতিক রসিকতা আর চাতুর্য দিয়ে টানা ২ মেয়াদে ১০ বছর বঙ্গভবন শাসন করে ইতিহাস গড়েছেন। তাহলে বাকি ১৭ জনের ভাগ্যে কী ঘটেছিল? একটু পেছনে ফিরে তাকানো যাক। ১৯৭৫ সাল থেকে ১৯৮২, এই কয়েকটা বছর বঙ্গভবনের জন্য ছিল রক্তাক্ত এক অধ্যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা এনেছিলেন, কিন্তু ১৯৭৫-এর ১৫ই আগস্টের কালো রাতে তাকে সপরিবারে প্রাণ দিতে হয়। এরপর আসলেন খন্দকার মুশতাক। মাত্র ৮৩ দিনের মাথায় তাকে বন্দুক দেখিয়ে নামিয়ে দেওয়া হলো। এরপর বিচারপতি সায়েম এলেন, কিন্তু আসল ক্ষমতা চলে গেল জেনারেল জিয়াউর রহমানের হাতে। জিয়াউর রহমান নিজেই পরে রাষ্ট্রপতি হলেন, কিন্তু তিনিও ১৯৮১ সালে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে প্রাণ হারালেন। আবার বিচারপতি সাত্তার এলেন, তাকে ১৯৮২ সালে জেনারেল এরশাদ রক্তপাতহীন এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করলেন। সংক্ষেপে বললে, সেনাশাসকদের কাছে রাষ্ট্রপতি পদটি ছিল শুধুই সাময়িক ক্ষমতাকে বৈধতা দেওয়ার একটি আইনি সিলমোহর। ১৯৯১ সালে যখন দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ আবার সংসদীয় গণতন্ত্রে ফিরল, সবাই ভাবল এবার হয়তো বঙ্গভবনে শান্তি আসবে, কারণ রাষ্ট্রপতি এখন কেবল আলংকারিক প্রধান। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তিনি প্রধান বিচারপতি আর প্রধানমন্ত্রীর নিয়োগ ছাড়া আর কিছুই একা করতে পারেন না। কিন্তু খেলায় নতুন মোড় এলো। দলীয় রাজনীতিতে রাষ্ট্রপতিরা যেন নিজস্ব দলগুলোরই কাছে পুতুল হয়ে গেলেন। অধ্যাপক বি চৌধুরী, ২০০১ থেকে ২০০২, বিএনপির সমর্থনে রাষ্ট্রপতি হলেন, কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফুল না দেওয়া আর নির্দলীয় থাকার চেষ্টা করায় নিজ দলই তাকে অপমান করে পদত্যাগে বাধ্য করল। মোহাম্মদ শাহাবুদ্দিন, ২০২৩ থেকে ২০২৬, ২০২৩ সালে দায়িত্বে আসার পর পরবর্তীত রাজনৈতিক প্রেক্ষাপট, চরম অস্থিরতা এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২০২৬ সালের ২৪ জুলাই তাকেও মেয়াদের আগে বিদায় নিতে হলো। এরপর স্পিকার হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্বে এলেন মেজর হাফিজউদ্দিন আহমদ। অর্থাৎ রাষ্ট্রপতি নিরপেক্ষ হতে গেলে দল খেপায়, আর দলের অনুগত থাকলে জনগণ ক্ষিপ্ত হয়। তাহলে পুরো বিষয়টা থেকে আমরা কি বুঝলাম? বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতির মেয়াদের এই ঘন ঘন পতন কেবল ব্যক্তিদের ব্যর্থতা নয়, এটা আমাদের সাংবিধানিক ব্যবস্থার এক বড় সংকট। যখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, তখন রাষ্ট্রপতি ছিলেন একক স্বৈরাচারী ক্ষমতার মালিক, আর যখন সংসদীয় ব্যবস্থা এলো, এখন তাকে বানিয়ে দেওয়া হলো ক্ষমতার প্রভাবহীন এক নীরব দর্শক। এর ফলে কি হচ্ছে? প্রধানমন্ত্রী কেন্দ্রিক একক ক্ষমতা বা একনায়কত্ব তৈরি হওয়ার পথ সুগম হয়েছে। ২. বিচার বিভাগ ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের বারবার রাজনীতিতে টেনে আনা হয়েছে। ৩. সামরিক বাহিনী বারবার অসামরিক রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ পেয়েছে।
আমাদের করণীয়, রাষ্ট্রপতি পদটিকে যদি আমরা সত্যিকারের স্থিতিশীলতার প্রতীক বানাতে চাই, তবে তাকে কেবল রুটিন কাজের পুতুল না বানিয়ে নির্বাচন কমিশন বা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনে নিরপেক্ষ ক্ষমতা দেওয়া উচিত। আর এই পদে দলীয় ক্যাডার না বসিয়ে সর্বজন গ্রাহ্যপূর্ণ ব্যক্তিত্বকে আনা প্রয়োজন। বাংলাদেশের এই 22 জন রাষ্ট্রপতির মধ্যে আপনার মতে কে সবচেয়ে সেরা বা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পেরেছিলেন? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন অজানা রাজনৈতিক ইতিহাস সহজে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।